আজকের আলোচ্য বিষয় হলো ওয়াইফ অফ বাথ। এখন ওয়াইফ অফ বাথ কে লিখেছেন? জিওফ্রে চসার লিখেছেন। আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ি, মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়ি, তাহলে জানতে পারবো যে অ্যাংলো স্যাক্সন যুগ, অ্যাংলো নরম্যান যুগ, তারপর চসার যুগ পাই। সেই চসার যুগে শ্রেষ্ঠ রাইটার ছিলেন জিওফ্রে চসার। জিওফ্রে চসার কিসের জন্য বিখ্যাত? জিওফ্রে চসার বিখ্যাত রয়েছেন তার ক্যান্টারবেরি টেলসের জন্য। দ্য ক্যান্টারবেরি টেলস, এই দ্য ক্যান্টারবেরি টেলসের একটা কবিতা হলো ওয়াইফ অফ বাথ। বুঝতে পারলি কিনা? সেই ওয়াইফ অফ বাথের প্রোলগ টু ওয়াইফ অফ বাথ, প্রোলগটা দেওয়া আছে আমাদের কোর্সের মধ্যে। এখানে আমরা ওয়াইফ অফ বাথ আলোচনা করব আজকে। ক্যান্টারবেরি টেলস যদি আমরা পড়ি, ওখানে দেখতে পাবো 28 + 1 29 জন পুণ্যার্থী কোথায় করছে? একটা জার্নি শুরু করছে, একটা পুণ্য অর্জনের জন্য একটা জায়গায় জেরুজালেম যাবেন। তো এরা ঠিক করছেন যে সবাই যাওয়ার সময় দুটো করে গল্প বলবো, আসবার সময় দুটো করে গল্প বলবো। এইভাবে যে 28 + 1 জন, লেখক একজন, সেই জন্য 28 + 1 বলছে। 29 জন যে জার্নি শুরু করছেন এবং যাওয়ার সময় দুটো করে গল্প, আসবার সময় দুটো করে গল্প বলা হবে। এবং তারা ট্যাবার্ডিনে থামছেন, ট্যাবার্ডিনে তারা খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে আবার জার্নি শুরু করছেন। এই যে পুরো গল্পটা, কালেকশন গুলো রয়েছে, এই পুরো বিষয়টা আমরা পাই দ্য ক্যান্টারবেরি টেলসে। এখানে ক্যান্টারবেরি টেলসের একটা কবিতা আমাদের তুলে দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াইফ অফ বাথ। এখন ওয়াইফ অফ বাথের প্রলোগ বা ওয়াইফ অফ বাথ ব্যাপারটা কি সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো, ওয়াইফ অফ বাথ কে? সব থেকে প্রথমে আমাকে ওয়াইফ অফ বাথ ব্যাপারটা বুঝতে হবে। ওয়াইফ অফ বাথ মানে হচ্ছে বাথ একটা নগর ছিল, সেই বাথ নগরীর বধূ, সেই জন্য বলা হচ্ছে ওয়াইফ অফ বাথ। বাথ নগরীর বধূ, সেই জন্য বলা হচ্ছে ওয়াইফ অফ বাথ। বুঝতে পারলে? যেমন বললো কলকাতার বধূ, আমি যদি বললাম হলদিয়ার বধূ, আমি যদি বললাম সুন্দরবনের বধূ, তার মানে এটা ওয়াইফ অফ বাথ নাম নয়, ওই জায়গাটা। বাথ বলে একটা নগরী ছিল, যে নগরীটা কাপড় চোপড়, বুঝতে পারলে, ফ্যাশন, এই সমস্তের জন্য খুব বিখ্যাত ছিল। সেখানকার বধূ হলো ওয়াইফ অফ বাথ। এখানে ওয়াইফ অফ বাথ নামক একজন মহিলার কথা পাই, যে মহিলার সম্বন্ধে আমরা জানতে পারবো যে তার জীবনে 5টা হাজবেন্ড ছিল। বুঝতে পারলে কিনা? 5 হাজবেন্ডস, 1 by 1 by 1 by 1। তিনি ইচ্ছা করে বৃদ্ধ মানুষগুলোকে, কিন্তু ধনী, খুব ধনী কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, এইরকম মানুষগুলোকে তিনি বিয়ে করতেন, ওয়াইফ অফ বাথ। এবং কি কেন বিয়ে করতেন? উদ্দেশ্য ছিল যে লোকগুলোর সময় খুব কম, বেশি দিন বাঁচবে না, তাই তিনি কি করলেন? ধনী মানুষগুলো এবং বুড়ো হয়ে গেছে, এজেড হয়ে গেছে, সেই রকম মানুষগুলোকে তিনি বিয়ে করতেন। এবং সেই মানুষগুলো খুব অল্প সময়ের মধ্যে মরে যেত, এবং মরে যাওয়ার পর ওয়াইফ অফ বাথ সেই সমস্ত সম্পত্তি পেয়ে যেত। তো প্রথম হাজবেন্ড যাকে বিয়ে করলেন, তিনি খুব বুড়ো মানুষ ছিলেন এবং তাকে তিনি ম্যানিপুলেট করতেন, ওয়াইফ অফ বাথ, নিজের মতো চালাতেন। এবং এই আজকে একটা নেকলেস দিতে হবে, আজকে একটা সোনার গয়না দিতে হবে, এইভাবে তিনি ম্যানিপুলেট করতেন। কে ম্যানিপুলেট করতেন? বা নিজের মতো চালিত করতেন এই বৃদ্ধ হাজবেন্ডগুলোকে। এবং তার হাজবেন্ডরা তার কথায় উঠতো, বসতো, ডিগবাজি দিত, সবই করতো। বুঝতে পারলি কিনা? এইরকম ছিল ওয়াইফ অফ বাথ। তো ওয়াইফ অফ বাথের ফার্স্ট হাজবেন্ড মারা গেলেন, তখন তিনি আরেকটা বুড়ো মানুষকে বিয়ে করলেন, যাকে চার্চে গিয়েই বিয়ে করেছিলেন, মানে বৈধ ম্যারেজ যাকে বলে। হ্যাঁ, কতগুলো বয়ফ্রেন্ড ছিল সেটা ছেড়ে দিয়ে, সেগুলো প্রচুর ছিল, কিন্তু ম্যারেজের কথা বলছে, 5টা ম্যারেজ ছিল। তো তারপর আরেকটা বিয়ে করলেন, সেটাও বুড়ো মানুষ ছিল। সেই বুড়ো মানুষটাকে তিনি নিজের মতো এক্সপ্লয়েট করলেন, তার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে নিলেন, এইভাবে নিজে রিচ হয়েছিলেন। তারপর আরেকটা বিয়ে করলেন, সেই 2 নম্বর হাজবেন্ডটাও মারা গেল। 3 নম্বর হাজবেন্ডটাকে বিয়ে করলেন। সেই 3 নম্বর হাজবেন্ডটাকে বিয়ে করার পর সেও প্রচন্ড ধনী ছিল, তাকেও তিনি নিজের মতো চালিত করতেন। এবং সেই 3 নম্বর হাজবেন্ডটা একটা সময় মারা গেল, তার প্রচুর টাকা পয়সা হয়ে গেল, কিন্তু এই করতে করতে তার অনেকটাই বয়স হয়ে গেল। শেষে 4 নম্বর যে হাজবেন্ডটা ছিল, সে বেশ ভালো ছিল, বুঝতে পারলে, কিন্তু খুব মানে কি খুব নিজের মতো চলতো 4 নম্বর হাজবেন্ডটা। এবং কি তার মিস্ট্রেস আনার প্রতি, মানে প্রস্টিটিউট, মিস্ট্রেস, এদের প্রতি একটা টান ছিল 4 নম্বর হাজবেন্ডটা। এবং সেই 4 নম্বর হাজবেন্ডটাকে মোটামুটি সুখেই ছিল। তো 4 নম্বর হাজবেন্ডটার সাথে তিনি একটা সময় জেরুজালেম গেলেন। যখন জেরুজালেম যাচ্ছিলেন, এই ওয়াইফ অফ বাথ পিছন, মানে এরা সব খচ্চর বা গাধার পিঠে চেপে যাচ্ছিলেন জেরুজালেমের পথ দিয়ে। তার হাজবেন্ড আগে আগে যাচ্ছিল এবং এ পিছনে পিছনে যাচ্ছিল। যখন এইরকম যাচ্ছিল, তখন কি হচ্ছিল? তিনি দেখলেন একটা কম বয়সী ছেলে তাদের মালপত্র বহন করছেন, এইটা তিনি দেখলেন। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, এরপরে আমরা দেখতে পাই যে ওয়াইফ অফ বাথ তার 4th হাজবেন্ডের সাথে যাচ্ছেন। যখন ওয়াইফ অফ বাথ তার 4th হাজবেন্ডের সাথে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে তাদের মালপত্র বহন করছেন একটা কলেজের ছেলে, একটা কম বয়সী ছেলে মালপত্র বহন করছে, গরিব ছেলে মালপত্র বহন করছে। তখন ওয়াইফ অফ বাথ তার সাথে গল্প জুড়লেন। তার 4th হাজবেন্ড বেঁচে আছে, সামনে সামনে চলছে, আর ওয়াইফ অফ বাথ পিছনে ওই ছেলেটার সাথে গল্প জুড়লেন। যখন এইরকম গল্প করছেন, সেই ছেলেটাকে বলছেন, ছেলেটার নাম, তোর নাম কি রে? ছেলেটা বলছে, আমার নাম জ্যাঙ্কিন।
ঠিক আছে, তাহলে মানে ওদের মধ্যে কথা বলতে বলতে ওদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে যাচ্ছে খানিকটা। তখনও বলছে আমার হাজবেন্ড যদি মরে যায় আমি কিন্তু তোকেই বিয়ে করব। এবং অদ্ভুত ভাবে তার ফোর্থ হাজবেন্ডও মারা যাচ্ছে। এবং তারপর কি হচ্ছে, সে জাঙ্কেনকে বিয়ে করেছে। হ্যাঁ, সে অনেক কান্নাকাটি করছে, লোককে দেখাতে হবে, সেই জন্য তো প্রচুর কান্নাকাটি করছে। আলটিমেটলি তার কান্নাকাটির কিছুদিনের মধ্যে সে আবার এই 5 নম্বর হাজবেন্ডটাকে বিয়ে করলো। 40 বছর বয়সে যখন তিনি বিয়ে করছেন এই 5 নম্বর হাজবেন্ড, তার 5 নম্বর হাজবেন্ডের বয়স 20 আর তার মহিলার বয়স 40। এইরকম এতটা ইজ ডিফারেন্ট, মানে মহিলাটা বেশি বড়, বয়সও বড়। তো যাই হোক, সেই হাজবেন্ড, এই যে 5 নম্বর যে হাজবেন্ডটা ছিল, এই কিন্তু খুব দাপুটে ছিল, এ অন্যের মতো কন্ট্রোলড হতো না। এবং এই 5 নম্বর হাজবেন্ডটা কি করতো, একে প্রত্যেকদিন গল্প শোনাতো। একটা বই কিনে এনেছিল ইচ্ছা করে, এই 5 নম্বর হাজবেন্ডটা একটা বই কিনে এনেছিল। কি বই কিনে এনেছিল? এখানে বইটা ছিল পৃথিবীর সবচেয়ে মানে দুর্নীতিগ্রস্ত খারাপ মহিলাদের গল্প। এবং সেই গল্পগুলো একটা একটা করে রোজ শোনাতো ওয়াইফ অফ বাথকে। এবং ওয়াইফ অফ বাথকে বলতো যে, যেন বলবার চেষ্টা করতো যে এরা তো খারাপ বটেই, কিন্তু এদের থেকে সব থেকে বেশি খারাপ তুমি, এইটা বলবার চেষ্টা করতো। তো একদিন রেগে মেগে ওয়াইফ অফ বাথ কি করলো, সেই বইটার একটা পাতা ছিঁড়ে দিল। যখন একটা পাতা ছিঁড়ে দিল, সেই ছেলেটা, তার 5th হাজবেন্ড, তাকে জোরে একটা চড় লাগালো। এমন চড় লাগালো সে কানের পর্দা ফেটে গেল এবং সে অজ্ঞানের মতো পড়ে গেল। তখন সে মরো হাল মানে অন্তত সেই রকম অ্যাক্টিং করছিল। এবার তার 5 নম্বর হাজবেন্ডটা যখন তার 5 নম্বর হাজবেন্ডটা ওখানেই ছিল, সেই মেয়েটা ওয়াইফ অফ বাথ বলছে আমি তো মরবার মতো হালে, তুমি এসো শেষবারের মতো আমাকে একবার কিস করে দাও। তো শেষবারের মতো যখন কিস করতে আসে, তখন সেই মহিলাটা তাকে আবার একটা ঘুষি লাগাচ্ছে। সে মরমর হালে ছিল না, সেটাতে ভেলকি করছিল, বুঝতে পারলে? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি তার আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে। এবং ওই যে গরিব ছেলেটার একটু জমি জমা ছিল, সেই জমি জমাটাও শেষ পর্যন্ত বেচারা ছেলেটাকে দিয়ে দিতে হচ্ছে। এবং হাজবেন্ডের জমি জমা সব নিয়ে নিচ্ছে। তো এই ওয়াইফ অফ বাথ আর জার্নি শুরু করেছেন, বুঝতে পারলে কিনা? কোথায়? পুণ্য অর্জনের জন্য জার্নি শুরু করেছে। 29 জন যে যাত্রী আছে তাদের মধ্যে ইনি একজন মানে সহযাত্রী বলতে পারো। তো এনার গল্পটা আমরা পেলাম ওয়াইফ অফ বাথ। এবার প্রত্যেকটা যাত্রী একটা করে গল্প বলবে। এনার গল্প, ইনি একটা গল্প, এটা তো ইনি নিজের ইন্ট্রোডাকশন দিলেন। ওয়াইফ অফ বাথ নিজের ইন্ট্রোডাকশন, হু এম আই, মানে আমি কে, সেই ইন্ট্রোডাকশনটা দিলেন। এরপর তিনি কি করলেন, ওয়াইফ অফ বাথ, এরপরে আমরা দেখতে পাই যে ওয়াইফ অফ বাথ কি করলেন, যে একটা গল্প বলবেন, কিং আর্থারের গল্প বলবেন। ওয়াইফ অফ বাথ কিসের গল্প বললেন? কিং আর্থারের গল্প বললেন। এবং কিং আর্থারের গল্পটা তোমরা একটু জেনে নাও, 5 মিনিটস লাগবে, তারপর আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। অলরাইট গাইজ, তো কিং আর্থারের গল্পটা এইরকম। তাহলে এই কিং আর্থার গল্পটা কে বলছে? ওয়াইফ অফ বাথ বলছে। আর ওয়াইফ অফ বাথ সম্বন্ধে এতক্ষণ আমরা জানলাম, মানে ব্যক্তিটির সম্বন্ধে এতক্ষণ জানলাম। এবার উনি একটা গল্প বলছেন, সেই গল্পটাও আমাদের জানতে হবে। ওয়াইফ অফ বাথ যে গল্পটা বলছেন সেটা হলো কিং আর্থারের আমলে। কিং আর্থার একজন মহান রাজা ছিলেন এবং কিং আর্থার গোল টেবিলের ব্যবস্থা করেছিলেন। গোল টেবিলে রাজ্যের এবং কিংডমের যারা সব দিকে ভালো যোদ্ধা হতো তারাই শুধু বসবার সুযোগ পেত, তাদেরকে নাইটস বলা হতো। এই নাইটসদের কিছু কিছু নীতি নিয়ম মেনে চলতে হতো, যেমন হতো মেয়েদের রক্ষা করা, দুর্বলদের রক্ষা করা, শত্রুর বিরুদ্ধে লড়াই করা, রাজা রানীকে প্রোটেক্ট করা, দেশের জন্য জীবন দেওয়া প্রয়োজনে, এই সমস্ত নিয়ম মেনে চলতে হতো। কিন্তু কি হলো, একদিন একটা নাইট, সেই গোল টেবিলের একটা নাইট একটা মেয়ের সাথে দুষ্কর্ম করে বসলো। A soldier raped a woman. যখন সেই মহিলা রাজসভায় চলে এলো এবং মহারাজের কাছে এই অভিযোগ করলো that your knight has raped me, has violated my honor, এইটা যখন বললো, মহারাজ প্রচন্ড রেগে গেলেন। মহারাজ তো তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু রানী গিনিভিয়ার তখন সিংহাসনে ছিলেন। সে রানী গিনিভিয়ার বললো, এই নাইটটাকে আমি একটা সুযোগ দিতে চাই, একে একটা আমি অপশন দিতে চাই। এই নাইটটা যে তুমি যে দোষ করেছো, তুমি একটা মহা ভুল করেছো, তোমার মৃত্যুদণ্ডই প্রাপ্য, তবু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। যাও তুমি খুঁজে এনো, যে সারা পৃথিবী দৌড়ে দৌড়ে যাও, তুমি খুঁজে এনো একটা প্রশ্নের উত্তর নিয়ে এসো। সেই প্রশ্নের যদি উত্তর আনতে পারো তবেই শুধুমাত্র তোমাকে মাফ করা হবে বা ক্ষমা করা হবে। কি প্রশ্ন? যে হোয়াট গার্লস ওয়ান্ট, মেয়েরা কি চাই, এই সহজ প্রশ্নের উত্তরটা খুঁজে আনো। নাইট ভাবলো এটা আর এমন কি কাজ, কিন্তু এটা বিশাল কঠিন প্রশ্ন। তো নাইটটা গেল বিভিন্ন মহিলার কাছে, যে মেয়েরা সব দিকে বেশি কি চায়। তো অনেকে গেল, অনেকে বললো খাবার চাই, অনেকে বললো ভালো ভালো খাবার খেতে চাই, অনেকে বললো না ঘুরতে চাই আমরা, অনেকে বললো না সোনা দানা গয়না চাই, অনেকে বললো না উই ওয়ান্ট ফিজিক্যাল রিলেশনশিপ, অনেকে বললো উই ওয়ান্ট লাভ, অনেকে বললো উই ওয়ান্ট রেসপেক্ট। এমনি ভাবে সবার আলাদা আলাদা উত্তরগুলো হলো।
বেচারা নাইট তো কনফিউজ হয়ে যাচ্ছে, সবাই আলাদা আলাদা উত্তর দিচ্ছে, মহিলাদের কাছ থেকে কোনো একটা সিঙ্গেল অ্যান্সার আসছে না। ও বেচারা ক্লান্ত হয়ে গেল। শেষে একটা জঙ্গলের কাছে বসে আছে নাইটটা, তখন দেখলো ওই জঙ্গলের ভেতর কিছু পরী ড্যান্স করছে। তখন নাইটটা ভাবলো এই পরীরা উত্তরটা জানবে। নাইটটা সেই পরীদের কাছে গেল, যখন পরীদের কাছে গেল পরীগুলো সব অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় একটা ডাইনি বুড়ি, একটা হ্যাগ, একটা বৃদ্ধ বসেছিল। সেই বৃদ্ধ বলল, এসো এসো, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সে নাইটটা প্রশ্নটা গিয়ে বললো ডাইনি বুড়িটাকে বা সেই হ্যাগটাকে। সে বৃদ্ধা বললো, ঠিক আছে, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো, চলো আমাকে নিয়ে চলো তোমার রাজা রানীর কাছে, আমি উত্তর দেব এবং আমি তোমার প্রাণ বাঁচাবো, কারণ প্রশ্নের উত্তর না আনলেই নাইটটাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। তো সেই নাইটটাকে নিয়ে যাওয়া হলো রাজমহলের মধ্যে, এবং রাজমহলে সেদিন পুরো ঠাসা লোকের ভিড় রয়েছে, এবং সেই নাইট এসে বললো, আমি উত্তর নিয়ে চলে এসেছি। তখন মহারানী বললো, বলো উত্তর কি, কিন্তু খেয়াল রাখবে তোমার উত্তর যদি ডিসএগ্রি করি আমরা, তাহলে তোমার মৃত্যুদণ্ড দিয়ে দেবো, যেন আমরা সবাই এগ্রি করি উত্তরটার সাথে। তখন নাইট বললো, হ্যাঁ হ্যাঁ, আমার উত্তর একদম ঠিক হবে, তবে আমি উত্তর দেবো না, আমার হয়ে এই বৃদ্ধা, এই ডাইনি বুড়িটা উত্তর দেবে। অলরাইট, সেই ডাইনি বুড়ি বললো, ওকে ফাইন, আমি উত্তর দেবো। তো ডাইনি বুড়িটা উত্তর দিল, বললো, হোয়াট গার্লস ওয়ান্ট, এটা কি চাই? তখন ডাইনি বুড়িটা বলছে, বা ওই বৃদ্ধাটা বলছে, কি বলছে, যে কন্ট্রোল ওভার হাজবেন্ড, বা কন্ট্রোল ওভার লাভার, বা কন্ট্রোল ওভার বয়ফ্রেন্ড, যা বলবে। ঠিক আছে, এইটা শুনে প্রত্যেকটা মহিলা এগ্রি করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। তো উত্তরটা কারেক্ট হয়ে গেল। তখন যখন উত্তর কারেক্ট হয়ে গেল, নাইটটা তার মানে জীবন রক্ষা হয়ে গেল, নাইট তো বেঁচে গেল ভাবছে। কিন্তু নাইট বাঁচবে কি করে? নাইট তো খুব খুশি, লাফাচ্ছে, আমি বেঁচে গেলাম, হ্যাঁ কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। কিন্তু নাইটটাকে তখন বলছে ওই বৃদ্ধাটা যে, নাইট, আমিও কিছু পেতে চাই, তার কারণ এইটাই কথা হয়েছিল। কথা কি হয়েছিল? আমি তোমার জীবন বাঁচাবো, তার পরিবর্তে আমি যা চাইবো তোমাকে দিতে হবে। নাইট বললো, হ্যাঁ হ্যাঁ, সেটা তো কথা হয়েছিল, বলো তুমি কি চাও। তখন সে বৃদ্ধাটা বলছে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। নে রে, তুই ভাবতে পারছিস প্রত্যুষ কি হলো? প্রত্যুষ বা ধর স্বস্তিক কি হলো দেখ, ভাব। ডাইনি বুড়িটা বলছে, আমি তোমাকে বিয়ে করব। তখন তো সেই নাইটটার একদম দুর্দশা হয়ে গেছে, কিন্তু ও তো কথা দিয়ে রেখেছে, আর কথা দিয়ে কোনোভাবে ফিরিয়ে আসা যাবে না। শেষ পর্যন্ত সবাই মিলে ওই ডাইনি বুড়িটার সাথে বা ওই নাইটটার বিয়ে দিয়ে দিচ্ছে ওই বৃদ্ধার সাথে। তারপর কি হচ্ছে, যখন তাদের ফার্স্ট নাইট, বুঝতে পারলি, তখন সবাই ভোজ খেয়ে চলে গেছে। এবারে নাইটটা যে ঢুকছে, ও বেচারা এক কোণে বসে কাঁদছে। তখন সেই ডাইনি বুড়িটা বলছে, কাম মাই হাজব্যান্ড, ইউ কাম অ্যান্ড লাভ মি, আই এম ইউর ওয়াইফ। তখন ওই নাইটটা প্রচন্ড রেগে গেছে এবং রেগে গিয়ে বলছে, ইউ হ্যাভ স্পয়েলড মাই লাইফ, তুমি তো আমার জীবনটা নষ্ট করে দেবে। হোয়াই হ্যাভ ইউ ম্যারিড মি, ইউ আর সো আগলি, ইউ আর সো ওল্ড, হোয়াই হ্যাভ ইউ ম্যারিড মি, রাইট, এইরকম করে বলছে। তখন ওই নাইটটাকে বলছে ডাইনি বুড়িটা, শোনো, আমি একজন ডাইনি বুড়ি এবং আমি একজন জাদুই ক্রিয়েচার, তো তুমি যা চাইবে সেটাই হবে। আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, তুমি যেটা নিতে চাইবে সেইটাই হবে। বলছি, কি কি অপশন দিচ্ছ বলো? প্রথম অপশন, আই উইল বি ভেরি বিউটিফুল বাট ডিসলয়েল, কিন্তু তোমার প্রতি ডিসলয়েল থাকবো। মানে কি হচ্ছে, তুমি যে মাত্র ঘর থেকে বার হবে, আই উইল মেক লাভ অ্যাফেয়ার উইথ আদার বয়েজ লাইক দিস। আর অন্যথা হবে, আই উইল বি আগলি বাট আই উইল বি ভেরি লয়াল টু ইউ। বলো তোমার কোনটা পছন্দ এবং কোনটা তুমি চাই। তখন নাইটটা বেচারা ঝামেলায় পড়ে গেল যে কোনটা নেব। শেষ পর্যন্ত নাইটটা বলছে, অ্যাজ ইউ আর মাই ওয়াইফ, I will give you the right of choosing the best of thing for me, best options for me. তখন নাইটটা বললো, যেহেতু তুমি আমার স্ত্রী, তুমি বেছে দাও আমার জন্য কোনটা ভালো হবে। তখন মেয়েটা বললো, যেহেতু তুমি আমাকে অধিকার দিলে, যে কোনটা চয়েস করার অধিকার দিলে, যে কোন অপশনটা নেবো, আমি দুটোরই বেস্ট অপশন গুলো নিয়ে নিচ্ছি। তাই নেক্সট ডে when you wake up, যখন তুমি ঘুম থেকে উঠবে, তুমি দেখবে I will be beautiful, আমি সুন্দরী রমণী হয়ে গেছি, and at the same time I will be very loyal to you, তোমার প্রতি লয়ালও থাকবো। তবে তুমি যে অপকর্মটা করেছো, দুষ্কর্মটা করেছো, সেটার তো তোমাকে ভোগ করতেই হবে। তাই ইউ হ্যাভ টু হ্যাভ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ মি ইন মাই উইচ ফর্ম, হ্যাগ ফর্ম। এই যে ডাইনি বুড়ির সাথে তোমাকে আজকে রিলেশনশিপ করতে হবে। এবং পরের দিন ওরা তাই রিলেশনশিপ করছে, এবং পরের দিন যখন ঘুম থেকে উঠছে নাইট, দেখতে পাচ্ছে যে সি হ্যাজ বিকাম আ ভেরি বিউটিফুল লেডি, খুবই সুন্দরী মহিলা হয়ে গেছে, অ্যান্ড লয়াল অলসো। সো এইটা হলো ওয়াইফ অফ বাথ, ওয়াইফ অফ বাথের প্রলোগ এবং ওয়াইফ অফ বাথের গল্পটা। সো দিস ইজ হোপফুলি তোমরা পুরো বিষয়টা এই 14 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে, 14 মিনিটের মধ্যে তোমরা বুঝে গেছো। হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। যদি কিছু অসুবিধা আছে অবশ্যই বলো।